ও আচ্ছা, বায়োলজি কি করব? আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমরা শুরু করি। আমাদের হলো আজকে যেটা গতদিন কিছুটা আলোচনা হয়েছিল, আজকে আমরা লাইন বাই লাইন বুঝবো। হ্যাঁ, তাহলে সবাই একটু লাইন বাই লাইন খেয়াল করি। প্রথমে হলো উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। তাহলে একটু বইয়ের দিকে তাকাও। দেখো বলছে অনুপস্থ অ্যাপ্লিকাস এবং ডান ও বাম অন্তঃস্থ ক্যারোটিড ধমনী ক্যারোটিড সাইনাসে এসব ব্যারো রিসেপ্টর অবস্থান করে। আমরা তো জানি ব্যারো মানে চাপ, তাই না? ব্যারো মানে চাপ, অর্থাৎ রিসেপ্টর মানে রিসিভ করা, যারা আর কি চাপকে রিসিভ করতে পারে, রিসিভ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। তো এই জিনিসটা কোথায় কোথায় আছে? বলছে যে অনুপস্থ পোস্ত বরাবর অ্যাপটিক আর্স। কেন পোস্ত বরাবর? কারণ হার্ট যদি আমরা চিন্তা করি, যে মনে করো এটা হার্ট, তো এই হার্টের আমরা যদি একটা জায়গা থেকে কি হয়, একটা জায়গা থেকে রক্তনালী বের হয়ে এরকম বাঁক নেয়, তাই না? এরকম বাঁক নেয়। এই বাঁক নিলে এটা অনুপস্থ, পোস্ত বরাবর হলো না। এটা যদি দেহ হয়, দেহের এইটা কি পোস্ত বরাবর না? তাহলে এটাকে বলা হচ্ছে অনুপস্থ অ্যাপটিক আর্স। আর্স মানে কি? বাঁকানো, তাই না? তাহলে এই যে কিছু রিসেপ্টর আছে, এই রিসেপ্টরগুলা, তাহলে ওখানে কিছু রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরগুলো হচ্ছে যেরকম ভাবে ধরো দেখানো হয়েছে যে এখানে কিছু রিসেপ্টর আছে। এই রিসেপ্টরগুলো চাপ নিয়ন্ত্রণ করতে পারে। চাপ বেশি হয়ে গেলে, রক্ত সঞ্চালন জোরে হয়ে গেলে অথবা রক্ত সঞ্চালন আস্তে হয়ে গেলে তারা এটা অনুভব করতে পারে এবং স্বয়ংক্রিয় স্নায়ু, যেটাকে বলা হয় সিম্প্যাথেটিক স্নায়ু, সিম্প্যাথেটিক স্নায়ুকে বলা হয় বাংলায় স্বয়ংক্রিয় স্নায়ু। এই স্নায়ুর মাধ্যমে তোমার হচ্ছে ব্রেনে খবর চলে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন তারপরে আবার দেখি ডান ও বাম অন্তঃস্থ ক্যারোটিড। অন্তঃস্থ এই কারণে আমাদের করটিতে যে রক্তনালীটা গেছে, হ্যাঁ, সেটা তো ভিতর দিক থেকে গেছে, সেজন্য এটাকে বলছে অন্তঃস্থ। ক্যারোটিড কথাটা আসছে করটি থেকে, মানে করটি মানে মাথা, গোটা মাথাকে বোঝাচ্ছে। তাহলে করটিতে যে রক্তনালী গেছে তাকে বলা হচ্ছে ক্যারোটিড। এটি পর্যন্ত কি বুঝে গেছে? আচ্ছা, তাহলে দেখো এখন ক্যারোটিড সাইনাসে কেন হচ্ছে? কারণ যে বলছিলাম গতদিন যে এখান থেকে যে রক্তনালী দুইটা করটিতে গেছে, সেই রক্তনালী যাওয়ার সময় যে জায়গাটায় ব্যারো রিসেপ্টর আছে, মানে স্নায়ুগুলা ডেনড্রাইটগুলো আছে, সেই জায়গাটা একটু স্ফীত হয়, স্ফীত হয়ে তারপর আবার এরকম সামনের দিকে গেছে। এটাও তাই, একটু স্ফীত হয় তারপর আবার সামনের দিকে আগায়। বুঝতে পেরেছো? বুঝতে পারছো? তাহলে এই জায়গাটাতে এখানে কিছু স্নায়ু থাকে। স্নায়ু বলতে স্নায়ুর যে নিউরনের আমরা ডেনড্রাইট থাকে না, ওই ডেনড্রাইটগুলো বের হয়ে থাকে। বুঝতে পারলো কি? এরা রিসেপ্টর মানে কি রিসিভ করতে পারে উদ্দীপনা, বেশি জোরে রক্ত চলছে নাকি আস্তে চলছে, এগুলো রিসিভ করতে পারে। হ্যাঁ, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এটুকু পর্যন্ত সমস্যা নাই, তারপরে আগায় আমরা। হ্যাঁ, রক্তচাপ বেড়ে গেলে অর্থাৎ রক্তনালীর প্রসারণ ঘটলে, রক্তের চাপ আসলে বেড়ে যায় যদি বিভিন্ন কারণে রক্তচাপ বাড়তে পারে। যেমন ধরো আমরা যে দৌড়াদৌড়ি করলে রক্তচাপ বেড়ে যায়, হ্যাঁ, তখন রক্তনালীও প্রসারিত হয়ে যায়, তখন রক্ত হার্টবিট জোরে চলে, তো তখন রক্ত খুব জোরে জোরে দৌড়াতে পারে। বুঝতে পারছো? তো এই কথাই বলছে, রক্তচাপ বেড়ে গেলে অর্থাৎ রক্তনালীর প্রসারণ হলে চাপ কমে। হ্যাঁ, চাপ কমবে, চাপ বেড়ে যাচ্ছে আবার প্রসারণ। হ্যাঁ, এখানে বলি এইখানে আবার উল্টা ঘটনা ঘটে। যখন হলো আমরা স্বাভাবিক অবস্থায় যে রক্তনালী চিকন হয়ে যায়, স্বাভাবিক অবস্থায় যেমন ধরো চর্বি জমে চিকন হয়ে যায়, তাহলে রক্তচাপ বেড়ে যায়। তখন ওই চিকন জিনিস যাইতে পারে না, রক্ত তো যাইতে না পারার কারণে কি হয়, তখন হচ্ছে যে হার্টবিট খুব জোরে জোরে হয়, চলে, তখন ফোর্সটা বেড়ে যায়। তাহলে এখানে কোলেস্টেরল জমে চিকন হয়ে গেলে তখন রক্তচাপ বেড়ে যায়। এটা হাই প্রেশার যাদের হয় তাদের এরকম ঘটনা ঘটে। হাই প্রেশার যাদের হয় তাদের এরকম হয়, কোলেস্টেরল জমে যায়, তখন রক্তনালী চিকন হয়ে যায়, তখন রক্ত ঠিকভাবে যেতে পারে না। বুঝতে পারলো কি? যেতে পারে না, তো তখন হচ্ছে যে ওই সময় রক্তচাপটা আবার বেড়ে যায়। কিন্তু স্বাভাবিক অবস্থায় চর্বি না জমে নর্মালি তুমি যদি দৌড়াদৌড়ি করো, তাহলে তোমার হচ্ছে যে তখন রক্তনালীটা প্রসারণ হয়। বুঝতে পারলো কি? এবং হার্টবিট যেহেতু জোরে চলে, কাজে তখন তো জোরে, যেমন ধরো ফাঁকা রাস্তায় বেশি জোরে চালানো সম্ভব, ফাঁকা রাস্তা চড়া হলে জোরে চলবে, এরকম একটা ব্যাপার। তো ওটা হলো কোলেস্টেরল জমা না, এমনি অবস্থায় আর কি, এমনি অবস্থায় তখন রক্ত নালী প্রসারিত হয় এবং রক্ত তখন জোরে জোরে, এটা একটা ব্যাপার। আচ্ছা, এখন বলছে এই অবস্থায় কি হবে, যে
বেড়ে গেলে সেখানকার ব্যারোসেটা উদ্দীপ্ত হয়, রক্তচাপ বেড়ে গেলে এই উদ্দীপনা মস্তিষ্কের মেডুলায় সঞ্চালিত হয়। তো মেডুলা বলতে কি বোঝায়? মেডুলা বলতে বোঝায় যে পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ, যেটাকে বলা হচ্ছে সেতু। এর বাংলা অর্থ হলো সেতু। মেডুলার বাংলা অর্থ হলো সেতু। মস্তিষ্কের দেখতে কিছুটা সেতুর মতো লাগে, দেখতে কিছুটা সেতুর মতো লাগে। তো ওই যে পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ দেখতে সেতুর মতো লাগে, মানে ব্রিজের মতো লাগে, মনে হয় যে একটা ব্রিজ, তারপরে আবার আরেকটা অংশ আছে এরকম। তো এটাকে বলা হয় মেডুলায় সঞ্চালিত হয়। এবং ভ্যাসোমোটর গতদিন তো বলছি, তাই না? রক্ত প্রবাহ সংকোচক। মেডুলার মধ্যে কিছু স্নায়ুকোষ আছে যাদের কাজ হলো যারা রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে, যারা রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে। তো এই জন্য এটাকে বলছে রক্ত প্রবাহ প্রবাহ সংকোচক বা ভ্যাসোমোটর কেন্দ্রটি দমিত হয়। তো দমিত হওয়ার অর্থ হলো ভ্যাসোমোটর থেকে যে নির্দেশনার কারণে রক্তচাপ জোরে জোরে হচ্ছিল, অর্থাৎ হলো রক্তে জোরে জোরে দৌড়াচ্ছিল আর কি, তারপরে রক্তনালীও প্রসারিত হয়েছিল। তো এই সব কিছুই তখন দমন ক্রিয়া হয়, অর্থাৎ হলো তখন নির্দেশনাটা ভ্যাসোমোটর থেকে যে নির্দেশনার কারণে হার্টবিট জোরে চলছিল, সেই নির্দেশনা তখন অফ হয়ে যায়। সেই নির্দেশনা তখন কি হয়ে যায়? অফ হয়ে যায়। তো হচ্ছে তাই ভ্যাসোমোটর কেন্দ্রটি দমিত হয়। ফলে সিম্প্যাথেটিক স্নায়ু বরাবর বা স্বয়ংক্রিয় স্নায়ু বরাবর হৃৎপিণ্ড এবং রক্তনালীতে চেষ্টীয় বা আজ্ঞাবাহী, আজ্ঞাবহ মানে কি? নির্দেশ দেয়া, মানে অর্থাৎ হলো ভ্যাসোমোটর থেকে যে নির্দেশটা দিচ্ছিল যে রক্ত নালী প্রসারণ হবে, হার্টবিট জোরে জোরে চলবে, ওই নির্দেশনাটা কি হয়ে যায়? অফ হয়ে যায়। ওই নির্দেশনা কি হয়ে যায়? অফ হয়ে যায়। নির্দেশনা আর দেয় না। তাহলে নির্দেশনা যদি অফ করে দেয়, তাহলে অটোমেটিকলি পরিমাণের হার, রক্ত পরিমাণের হারটা তখন কি হবে? মানে উদ্দীপনা পরিমাণের হার হ্রাস পায়। অর্থাৎ হলো যে আজ্ঞাবাহী থেকে যে কারণে রক্ত সঞ্চালন জোরে হচ্ছিল, হার্টবিট জোরে চলছিল বা রক্তনালী প্রসারণ হয়েছিল, সব নির্দেশনাটা অফ করে নেয়। অফ করে নিলে তখন অটোমেটিকলি স্বাভাবিক হয়ে যাবে। তো সেটাই বলছে যে যেমন তুমি যদি একটা জিনিসকে গরম করো, তাই না? গরম করতে করতে এক পর্যায়ে গরম করা বন্ধ করে দিলাম, তাহলে তো একসময় ঠান্ডা হয়ে যাবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ? একসময় কি স্বাভাবিক হয়ে যাবে। তো এরকম উদ্দীপনা পরিমাণের হার হ্রাস পায়। অর্থাৎ ওখান থেকে যে নির্দেশনা আসছিল, যে নির্দেশনার জন্য অতিরিক্ত হার্টবিট হচ্ছিল, জোরে জোরে হার্ট সংকোচন প্রসারণ হচ্ছিল, রক্তনালী প্রসারণ হয়ে গেছিল, রক্ত জোরে চলছিল, এই সব ধরনের নির্দেশনাটা হ্রাস পায়। একবারে বন্ধ বলতে এখানে অস্বাভাবিক যেটা সেটা বন্ধ হয়, কিন্তু স্বাভাবিক সেটা বন্ধ হয় না, অস্বাভাবিকটা বন্ধ হয়ে যায়। বুঝা গেল? আচ্ছা, বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার হচ্ছে আজ্ঞাবহ উদ্দীপনার কমতিতে হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া এবং রক্তনালীর মধ্যে যে রক্ত সংবহনের মাত্রা কমে যায়। বুঝা গেল? ওখান থেকে নির্দেশনা আসছে না, কাজে তখন এটা কমে যাবে। কমে যাবে না, নির্দেশ তার দিচ্ছে না, তো কমে যাবে। বুঝে গেছো? তুমি সাইকেল চালাচ্ছ, খুব জোরে জোরে সাইকেল চালাচ্ছ, তাই না? তোমার মনে হলো যে গতি অনেক বেড়ে গেছে, কারণ এমনি ভালো জায়গা। তুমি যদি তখন আর যদি প্যাডেল না মারো, তাহলে আস্তে আস্তে তো এমনি স্লো হয়ে যাবে। হ্যাঁ, সমতল জায়গা আসলে স্লো হয়ে যাবে না। আর প্যাডেল মারছো না, তাহলে কি এক পর্যায়ে কি স্লো হয়ে যাবে না? এই হলো ব্যাপার। এইভাবে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এটুকু পর্যন্ত বোঝা গেল কিনা? আচ্ছা, এবার পরের কথা বলছে, রক্তচাপ পড়ে গেলে মানে কমে গেলে আর কি, মানসিক আঘাতের হতে পারে, অনেক অনেক দিনের মানসিক আঘাত, এটাতে এক পর্যায়ে রক্তচাপটা কমে যায়। বেশ কিছুদিন ধরে যদি কেউ মানসিক টেনশনে আঘাত থাকে, কষ্টে থাকে, তাহলেও রক্তচাপ পড়ে যেতে পারে, মানে স্লো হয়ে যেতে পারে। তো এরকম যদি হয় তাহলে কি হবে? ক্যারোটিড ও অ্যাওর্টিক ওই একই ব্যারোস্ট্রাপ থেকে সংকেত যথাক্রমে গ্লোসোফেরেঞ্জিয়াল ও ভ্যাগাস স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে, মানে এইগুলোও কিন্তু গ্লোসোফেরেঞ্জিয়াল এবং ভ্যাগাস স্নায়ু এরা একই সাথে স্বয়ংক্রিয় স্নায়ু এবং একই সাথে এরা কিন্তু সংবেদী ও আজ্ঞাবাহী স্নায়ু, মানে দুইটার, মানে এটার উপরে দুইটারই মানে বৈশিষ্ট্য আছে। সংবেদী আর আজ্ঞাবাহী মানে কি? সংবেদী মানে হলো যে হলো সংবেদনশীলতাটা ব্রেনে পৌঁছায় দেয়, তাকে বলা হয় সংবেদী। আর যে হলো ব্রেনে খবর পৌঁছানোর পর ওই অনুযায়ী কাজ করে, তাকে বলা হয় আজ্ঞাবাহী। বুঝা গেল কি? তো দুইটারই বৈশিষ্ট্যের মধ্যে আছে। তো গ্লোসোফেরেঞ্জিয়াল হলো 9 নম্বর স্নায়ু। আমাদের মস্তিষ্কে মোট 12 জোড়া স্নায়ু আছে। আমাদের মস্তিষ্কে মোট 12 জোড়া স্নায়ু আছে। তার মধ্যে গ্লোসোফেরেঞ্জিয়াল হলো 9 আর ভ্যাগাস হলো 10। ভ্যাগাস হলো কত? 10। এই দুইটা স্নায়ু, এই দুইটা স্নায়ু খবর দিয়ে দেয় কোথায়? ওই যে মেডুলা অবলঙ্গটা। আচ্ছা, মেডুলা অবলঙ্গটাতে কি?
অবলম্বনটা মানে হলো গাছের ডাল, দেখতে গাছের ডালের মতো লাগে, সেজন্য এরকম নাম হয়েছে গাছের ডাল, দেখতে গাছের ডালের মতো লাগে। তাই হলো মেডুলা অবলম্বনটা হলো পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ, দেখতে গাছের ডালের মতো লাগে, তাই এর নাম হলো গাছের ডাল। হ্যাঁ, এর নাম দিয়েছে মেডুলা অবলম্বনটা, গাছের ডাল। সেতুর সাথে যে গাছের ডাল থাকে, সেতুর সাথে যে গাছের ডাল থাকে সেটা হলো মেডুলা অবলম্বনটা। এটা হলো পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ। আচ্ছা, তো বলছে যে মেডুলা অবলম্বনটা তথ্যগুলো তখন কি করে, যেহেতু রক্ত স্লো হয়ে গেছে হৃদপিণ্ডিতে পাঠায়, কার্ডিয়াক পেসমেকারের কাছে পাঠায়, ওই যে সাইনাইটাল নোটে পাঠায়, দেহের ধমনিকা বা অ্যাটারিওল, অ্যাটারিওল মানে সূক্ষ্ম রক্তনালী, তাই না, ও শিরায় প্রেরণ করে, ফলে হৃদস্পন্দন দ্রুত হয় ও সজোরে সংকুচিত হয়, ধমনির রক্তচাপ স্বাভাবিক হয়ে যাচ্ছে। বলো দেখি কোথায় সমস্যা, বুঝতে যাচ্ছে? আচ্ছা, তাহলে তাহলে হচ্ছে আরেকবার আমি সংক্ষেপে বলি যে কি কি ঘটনা ঘটে। কোনো কারণবশত আমাদের যদি রক্তচাপ বেড়ে যায়, রক্ত যদি জোরে চলাচল করে, দৌড়াদৌড়ি করলে এটা হয়, হ্যাঁ, তখন হলো আমাদের রক্তনালীও বড় প্রসারিত হয় এবং হার্টবিট জোরে চলে, তখন হলো রক্ত জোরে জোরে চলে। তো এরকম অবস্থা হলে কি হয়, তখন জোরে রক্ত চললে আমাদের তিনটা জায়গা আছে, একটা হলো পোস্ত বরাবর একটা রক্তনালী যার নাম অনুপোস্ত অ্যাওর্টিক আর্চ, আর্চ মানে বাঁকানো, আর এটা পোস্ত বরাবর আছে তাই এর নাম অনুপোস্ত। আরেকটা আছে, আর দুইটা আছে ক্যারোটিড ধমনী। ক্যারোটিড কেন, করটিতে এই ধমনী যায়, তাই এর নাম ক্যারোটিড, তাই না? সাইনাস কেন হয়েছে, কারণ হলো যেই জায়গায় স্নায়ুগুলোর প্রান্তগুলো থাকে সেই জায়গাটা একটু স্ফীত, সেটার নাম হলো গহ্বর, তাই এর নাম হলো সাইনাস। এই জায়গায় কিছু ব্যারো রিসেপ্টর আছে, মানে চাপ নিয়ন্ত্রণ করার জন্য কিছু স্নায়ুতন্ত্রের প্রান্ত আছে, স্নায়ুতন্ত্রের প্রান্ত আছে। তো রক্ত জোরে চললে এই প্রান্তগুলোতে ধাক্কা লাগবে জোরে, না, ধাক্কা জোরে লাগলেই ওখানে কিছু সিম্প্যাথেটিক স্নায়ু বা স্বয়ংক্রিয় স্নায়ু আছে, যেই স্নায়ুগুলা খবর নিয়ে যাবে মেডুলাতে। মেডুলাতে খবর দিলে মেডুলার একটা জায়গা আছে যেটাকে বলে ভ্যাসোমোটর, ওখানে কিছু নিউরন বা স্নায়ু কোষ আছে যারা হলো রক্তপ্রবাহ সংকোচক নামে পরিচিত বা ভ্যাসোমোটর নামে পরিচিত। তারা ব্যাপারটা বুঝতে পারবে যে রক্ত খুব জোরে চলছে, তখন তারা নির্দেশনাটা প্রত্যাহার করে নেবে, মানে জোরে রক্ত চলাচলের যে নির্দেশনা সেটা প্রত্যাহার করে নেবে। অর্থাৎ হলো তখন তারা এই যে আমাদের যে হার্টবিট জোরে চলছে, পেসমেকারের জন্য তো চলছে, তো এইগুলো নির্দেশনা তারা প্রত্যাহার করে নেবে। নির্দেশনা প্রত্যাহার করে নেবে মানে কি, অস্বাভাবিক যে চলছিল সেই নির্দেশনা প্রত্যাহার করে নেবে, বন্ধ করে দেবে, তখন অটোমেটিকলি রক্তচাপ স্বাভাবিক হবে। ওই জন্য দেখো তুমি দৌড় দিয়ে যদি আসো তাহলে কিন্তু জোরে হার্টবিট চলে, তাই না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি পড়ে যায় তাহলে এটার জন্য একই স্নায়ু, তবে এখানে এক ধরনের স্নায়ু আছে যারা হচ্ছে কি করে, যে গ্লোসোফেরিঞ্জিয়াল আর ভ্যাগাস স্নায়ু, এটা হলো মস্তিষ্কের 9 নম্বর আর 10 নম্বর স্নায়ু। এই স্নায়ুগুলোও কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে সে কি করে, মেডুলা অবলঙ্গাটা নামে আরেকটা জায়গা আছে, মানে মেডুলার পরের জায়গা, পরের অংশ, ওইখানে খবরটা পাঠায়। তখন হচ্ছে যে সে বুঝতে পারে রক্তচাপ আসতে হচ্ছে, তাই সে কি করে, তখন হলো নির্দেশনা দেয় ধমনিকা বা অ্যাটারিওল গুলাকে, শিরাগুলাকে, যে তোমরা হলো যে কি করো, যে হৃদপিণ্ডকেও নির্দেশনা দেয়, মানে সাইনাইটাল নোটকেও নির্দেশনা দেয়। এবং এখানে কিন্তু যে রক্তচাপ বাড়ানোর জন্য তখন কিন্তু রক্তনালী সংকুচিত হয়, এবার আবার রক্তনালীকে সংকুচিত করবে, পড়ে গেলে আবার সংকুচিত করবে, হ্যাঁ, তখন হচ্ছে রক্ত জোরে চলতে শুরু করবে। তাহলে এত কিছু মনে রাখলে মনে রাখতে পারো যে গ্লোসোফেরিঞ্জিয়াল ভ্যাগাসের মাধ্যমে খবরটা যখনই পৌঁছায় মেডুলা অবলঙ্গনটাতে, মেডুলা অবলঙ্গন তখন হৃদপিণ্ডির কাছে খবর পাঠায়, হৃদপিণ্ড তখন হৃদস্পন্দনকে স্লো করে দিয়ে রক্তচাপ না হৃদস্পন্দনকে বাড়িয়ে দিয়ে রক্তচাপকে স্বাভাবিক করে, মানে চাপ যদি কমে যায় তাহলে, চাপ যদি কমে যায় তাহলে। কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা বানায় লিখবো, মানে একেবারে মুখস্থ করা লাগবে এরকম না, ঠিক আছে? এবার তাহলে পরেরটা দেখো, পরেরটা হলো নিম্নচাপ প্যারারিসেপ্টর। এখানে নিম্নচাপ প্যারারিসেপ্টর কিন্তু আয়তন রিসেপ্টর নামে পরিচিত। কেন আয়তন রিসেপ্টর? ধরো তুমি অনেকক্ষণ পানি খাওনি, হ্যাঁ, যদি অনেকক্ষণ পানি না খাও তাহলে তোমার রক্তের আয়তন কমে যাবে। আয়তন কমে যাওয়া মানে কি, রক্তের মধ্যে পানির পরিমাণটা কমে যাবে, রক্তের মধ্যে পানির পরিমাণটা কমে যাবে। এটা হ্যাঁ, এটা প্রয়োগ। তাহলে হচ্ছে
তাহলে হচ্ছে নিম্নচাপ আয়তন এই কি নিম্নচাপ ব্যারোসেপ্টরটা কি রক্তের আয়তন কমে যাওয়া, অর্থাৎ রক্তের মধ্যে পানির পরিমাণ কমে যাওয়া। রক্তের মধ্যে পানির পরিমাণ কমে গেলে এইটার জন্য কিন্তু আমাদের কিছু স্নায়ু আছে যারা উদ্দীপ্ত হতে পারে, যারা আর কি আয়তন যদি কমে যায় তাহলে কিছু স্নায়ু আছে যারা এটা বুঝতে পারে। এটা বোঝার জন্য আমাদের ব্রেনে একটা জায়গা আছে, এটা আবার অগ্র মস্তিষ্কে, অগ্র মস্তিষ্কে একটা গ্রন্থি আছে যার নাম হাইপোথ্যালামাস গ্রন্থি। তো গ্রন্থি মানে কি কিছু কোষগুচ্ছ যারা রসক্ষরণ করে তাদেরকে গ্রন্থি বলা হয়। হ্যাঁ, তো এই হাইপোথ্যালামাস গ্রন্থি, থ্যালামাস মানে প্রজাপতি সদৃশ, থ্যালামাসের বাংলা অর্থ প্রজাপতি সদৃশ, তার নিচের যে গ্রন্থি তার নাম হাইপো, তার নাম কি হাইপো, হাইপো মানে নিচে। তাহলে প্রজাপতি সদৃশ গ্রন্থির নিচের গ্রন্থি এর নাম হলো হাইপোথ্যালামাস গ্রন্থি। ওই গ্রন্থিতে ওখানে অনেক স্নায়ুতন্ত্র আছে। তো রক্ত যদি আয়তনে কমে যায়, মানে রক্ত যদি ঘন হয়ে যায়, তাহলে রক্ত সঞ্চালনের সময় ওই হাইপোথ্যালামাস গ্রন্থিতে যদি টাচ লাগে তাহলে হাইপোথ্যালামাস গ্রন্থির যে স্নায়ুগুলো আছে তারা বুঝতে পারে যে রক্ত ঘন হয়ে গেছে, বুঝতে পারছো? তখন এটাকে ঠিক করার জন্য রক্ত যে ঘন হয়েছে তাহলে এটা একটু পাতলা করতে হবে আবার, হ্যাঁ, তাহলে তো আমরা মারা যাবো। তো হাইপোথ্যালামাস গ্রন্থি বিশেষ এক ধরনের হরমোন পাঠায়, বুঝা গেল কি? সেই হরমোনের নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এরকম মানে এটার বাংলা অর্থ কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, অ্যান্টি মানে বিরুদ্ধে, তাই না? আর এখানে ডাই মানে দ্বিগুণ, আর ইউরেটিক মানে ইউরিন, তার মানে কি বেশি প্রস্রাবের বিরুদ্ধে কাজ করবে এরকম একটা হরমোন। অ্যান্টি মানে বিরুদ্ধে, ডাই মানে দ্বিগুণ, এই ডাই মানে দ্বিগুণ বোঝাচ্ছে, দ্বিগুণ প্রস্রাবের বিরুদ্ধে এই কাজ করবে বা বেশি প্রস্রাবের বিরুদ্ধে এই হরমোনটা কাজ করবে, বুঝেছো? না বুঝতে পারছো? বেশি যেন প্রস্রাব না হয় তার বিরুদ্ধে কাজ করবে, বেশি যেন প্রস্রাব না হয় তার বিরুদ্ধে কাজ করবে। এই জন্য এর নাম হচ্ছে কি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। বেশি প্রস্রাবের বিরুদ্ধে কাজ করবে বলে এর নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা বের হবে। তো এই হরমোনটা বের হলে কি হবে? এই হরমোনটা আমাদের যে বৃক্কের মধ্যে আমাদের জানি যে কিছু নেফ্রন আছে, তাই না? বৃক্কের একক নেফ্রন। তো ওই নেফ্রনে সংগ্রাহক নালিকা আছে, কিন্তু সংগ্রাহক নালিকা এরকম তোমরা 9 আঁকছো, তাই না? যে এখানে কিন্তু অসংখ্য রক্তজালক থাকে, এখানে এরকম একটা ব্রোমান্স ক্যাপসুল, তাই না? এইটা যখন আমরা এইভাবে করে, এটা হলো হ্যান্ডেল লুপ, তাই না? এটা হলো হ্যান্ডেল লুপ, তারপরে এইটা আবার এই উপরের দিকে এসে এই যে এরকম ভাবে একটা নালী তৈরি করছে, তাই না? এই নালীর নাম সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকাতে ওই অ্যান্টি ডাইউরেটিক হরমোন, সংগ্রাহক নালিকাতে কোষ দিয়ে গঠিত, অসংখ্য কোষ দিয়ে গঠিত, তাই না? এই কোষে অ্যান্টি ডাইউরেটিক হরমোন ঢুকে গেলে এই কোষগুলা পানি ভেদ্য হয়ে যায়। পানি ভেদ্য মানে যে ওই সংগ্রাহক নালিকাতে প্রস্রাব তো পানি সহই আসে, পানি সহ আসে না, প্রস্রাবের ভিতর থেকে পানিগুলা শোষণ করে নেয়। যদি সংগ্রাহক নালিকার মধ্যে পানিগুলা নিয়ে নেয় মধ্য থেকে, তাহলে ওই পানিটা কি হয়ে যাবে? ঘন হবে না? প্রস্রাবের পানিগুলা যদি সব নিয়ে নেয় তাহলে কি ঘন হবে না? তখন যে প্রস্রাবের পানি নিয়ে নিয়েছে, প্রস্রাবের পানি নিয়ে নিয়েছে, তখন হচ্ছে এই সংগ্রাহক নালিকাতে যে প্রস্রাব আছে সেটা ঘন হয়ে যাবে, হলদে বর্ণের হয়ে যাবে। এবং নিয়ে নেওয়ার পর এর সাথে কিন্তু রক্তজালক থাকে সংগ্রাহক নালিকার কাছে, রক্তজালকের মধ্যে পানিটা আবার দিয়ে দেবে, রক্তজালকের মধ্যে পানিটা দিয়ে দেবে, মানে রক্তে পানি বাড়াচ্ছে। আর প্রস্রাব তখন কি হবে? হলুদ। সেজন্য দেখবা রোজার মাসে কি হয় যে বিকালের দিকে বা সন্ধ্যার পর পর যদি প্রস্রাব করো তাহলে কি প্রস্রাবটা হলুদ হয় না পাতলা হয়, মানে পানির মতো হয়? খেয়াল করছো কখনো? খেয়াল করছো না? কি এই তনু আর আপনার খেয়াল করেনি? নয় খেয়াল করেনি কেন? এটা তো খেয়াল, এটা তো মানে সামনে দিয়ে বের হয়, এটা তো দেখা যাওয়ার খেয়াল করার কথা, তাই না? ঠিক কিনা? ঠিক না? তো এটা হলো তখন এমন প্রস্রাব হবে যে ওই প্রস্রাবটা দেখে বুঝতে পারা মুশকিল যে এটা কি ছাগলের প্রস্রাব না মানুষের।
তাই কি না? পানিগুলো উঠে এরকম হয়, তার মানে কি পানিগুলো প্রসাবের পানিগুলো সব শোষণ করে নিচ্ছে, বুঝতে পারছো? তাহলে এইভাবে এটা একটা ব্যাপার। আরেকটা কাজ হয়, আরেকটা এনজাইম আছে, যে এনজাইমের নাম রেনিন এনজাইম। আমি আবার বইয়ের লাইন বাই লাইন পড়বো যাতে কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, আরেকটা এনজাইম আছে রেনিন এনজাইম। এই রেনিন এনজাইমটা হলো বের হয় কোথা থেকে? যে জাস্টা গ্লোমেরুলার কোষ থেকে বের হয়। জাস্টা গ্লোমেরুলার, এই যে তোমরা জানো এই জিনিসটার নাম কি? গ্লোমেরুলাস না? গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস তো নাম শুনেছো তাই না? স্যার গ্লোমেরুলাসের বাংলা অর্থ কি বলো তো? কতক্ষণ পানি না খেলে রক্তের আয়তন কমে যায়? তো না, আমাদের রক্তে যেটুকু পানি থাকা দরকার আর কি। হ্যাঁ, ধরো কতক্ষণ বলতে কি, তুমি ধরো এখন একবারে 3 গ্লাস পানি মারিয়ে দিচ্ছো, হ্যাঁ, তাহলে তো পানি অনেকক্ষণ থাকবে তাই না? এখন তুমি ধরো খাইছো বড় গ্লাস পানি, তাহলে তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আবার পানি দরকার হবে, সেটা ভিন্ন কথা তাই না? এটা পানি খাওয়ার উপর নির্ভর করছে। রক্তের যে ভারসাম্য আছে, কতটুকু পানি লাগবে, তার থেকে কম হলেই এই অ্যান্টিডায়াবেটিক হরমোন বের হয়ে যাবে। বের হয়ে প্রস্রাবের পানিগুলো শোষণ করবে, বুঝতে পারছো? প্রস্রাবের পানিগুলো নিয়ে নিবে, নিয়ে রক্তে দিয়ে দিবে, বুঝতে পারছো? আচ্ছা বলো, গ্লোমেরুলাসের বাংলা অর্থ কি? নাম তো শুনছো? বাংলা জানার ইচ্ছা হয়নি কখনো? হ্যাঁ? না, না, ভুলে গেছি এই কথাটা অবশ্য ঠিক না, কারণ জানি না। জানি না। কারণ কি, তুমি যখন এটা পড়েছো তখন তো আসলে জিন্দিগি তো এর বাংলা অর্থ তুমি পড়ছো। অনলাইনে শুনেছো গ্লোমেরুলাস সম্পর্কে, গ্লোমেরুলাসের বৈশিষ্ট্য সম্পর্কে শুনেছো, কিন্তু অনলাইনে এর বাংলা অর্থ শুনো না। হ্যাঁ দেখো, গ্লোমেরুলাসের বাংলা অর্থ সুতার পুতলি। সুতার পুতলি এরকম নাম কেন আছে? এখানে এত রক্তজারক আছে যে রক্তজারকগুলো একটা সুতার পুতলির মতো লাগে। সুতার পুতলি যেমন কাঁচায় কাঁচায় একটা গুটি হয় না, সেরকম লাগছে দেখতে, তাই এর নাম সুতার পুতলি। তো জাক্সটা মানে পাশে, এমন বলছে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, গ্লোমেরুলার কোষ বা কমপ্লেক্স, গ্লোমেরুলার কোষ। জাস্টার বাংলা অর্থ কি? জাস্টা মানে পাশে, জাস্টা মানে পাশে, তাহলে কি গ্লোমেরুলার, এই যে গ্লোমেরুলার, এই গ্লোমেরুলার পাশে এখানে আবার কোষ আছে, বুঝছো? জাস্টা গ্লোমেরুলার, এটা কি এখানে আবার কোষ আছে, এই যে এখানে কোষ আছে, তাহলে কি এইটা হলো নয় তাকাও, এইটা হলো কি গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসের পাশে এই যে কোষ, এই কোষগুলা থেকে রেনিন এনজাইম ক্ষরণ হয়। রেনিন এনজাইম ক্ষরণ হয়। রেনিনের বাংলা অর্থ কিন্তু কি? বৃক্ক। রেনিনের বাংলা অর্থ বৃক্ক বা কিডনি। হ্যাঁ, মানে বৃক্কের একক রেনিন, ওটা হলো কিডনি বা ও বৃক্কের একক নেফ্রন। হ্যাঁ, নেফ্রন, কিন্তু এখানে বের হয় হলো রেনিন এনজাইম। তো এই রেনিন এনজাইমটা নামকরণের কারণ কি? এখানে রেনিন নাম হয়েছে কেন? রেনিন মানে বৃক্ক, রেনিন মানে বৃক্ক। তাহলে এই বৃক্ক থেকে, বৃক্কের জায়গা থেকে বের হচ্ছে, তো এর নাম রেনিন। রেনিন নামক একটা এনজাইম বের হয়। এই এনজাইম রেনিন, এই এনজাইম কি করবে? এই এনজাইম আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে থেকে পানি শোষণ করবে, পরিপাকতন্ত্রের মধ্যে থেকে পানি শোষণ করবে, যার জন্য দেখা যাবে আমরা হাগু খাওয়ার সময় পানি যদি কম খাওয়া, হাগু কষা হয়ে যাবে, বুঝতে পারছো? অনেক সময় হাগু কষা পানি বেশি করে ডায়রিয়া হবে না, ওটা প্রস্রাবের মাধ্যমে বের হয়, কিন্তু পানি যখন এই রেনিন এনজাইম বের হবে তখন কি করবে? পরিপাকতন্ত্রের মধ্যে থেকে পানি শোষণ করবে, বুঝতে পারছো? তাহলে বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে রক্তে পানির ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করবে। এবার আমি বইয়ের ভাষা পড়ে দেখো, তাহলে বুঝতে পারবা যে বড় বড় সিস্টেমিক শিরা, মানে নিম্নচাপ অ্যালোচাপটা কোথায় কোথায় আছে? বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, বড় বড় সিস্টেমিক শিরা। সিস্টেমিক শিরা বলতে কি বোঝায়? যেই শিরাগুলা, সিস্টেমিক শিরা বলতে বোঝায় যেই শিরাগুলা সরাসরি হার্টের সাথে শরীরের সম্পর্ক থাকে, সেটাকে বলা হয় সিস্টেমিক। সরাসরি সম্পর্ক মানে কি? যেমন পোর্টাল শিরা আছে না,
ওটা কিন্তু সরাসরি ওই রক্তনালীটা টোটাল রক্তনালী সরাসরি হার্টের সাথে সম্পূর্ণ নাই, কারণ ওটা দেহের কোনো অঙ্গ থেকে তৈরি হয়ে আরেকটা অঙ্গে চলে যায়, বুঝা গেল? আর সিস্টেমিক হলো কি সরাসরি হার্ট থেকে শরীরের রক্তনালীর সাথে কানেকশন আছে, এই রক্তনালীগুলোকে বলে সিস্টেমিক। বুঝা গেল কি? হার্ট থেকেই তৈরি হয়েছে, কোনো অঙ্গে গেছে, আবার কোনো অঙ্গ থেকে আবার হার্টে ফেরত আসছে, এটা হলো সিস্টেমিক। এটা হলো সিস্টেমিক। তাহলে বড় বড় সিস্টেমিক সেরা পালমোনারি রক্তবাহিকা মানে কি ফুসফুসীয় রক্তবাহিকা, তারপরে হলো ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকুলার প্রাচীরের ব্যারোরিসেপ্টরগুলো এই ধরনের, অর্থাৎ হলো এখানে কাজ করতেছে ওরকম এই জিনিসগুলো না, এইগুলো কাজ করে না, এখানে কাজ করছে শিরাগুলা, সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা আর কে ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকুলারের যে প্রাচীর, এর যে প্রাচীরগুলো, এই প্রাচীর এখানে কিছু রিসেপ্টর থাকে, এখানে কিছু রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরগুলা যদি দেখে রক্তে পানির পরিমাণ করে কমে গেছে, তাহলে এরা উদ্দীপ্ত হয়ে যায়, হয়ে যায়। তো বলছে যে এসব রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক করে। রক্তের আয়তন কমে গেলে রক্তচাপও কমে যায়। তখন আয়তন রিসেপ্টর মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করে। আয়তন রিসেপ্টর মানে কি, যে এইখান থেকে কানেকশন আছে, এখান থেকে স্নায়ুগুলো মস্তিষ্কে খবর চলে যায়, সেটা বলছে। তো মস্তিষ্ক হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করে, ফলে পিটুইটারি গ্রন্থির নিউরোহাইপোফাইসিস, এটার বাংলা অর্থ কি? নিউরোহাইপোফাইসিস কি হতে পারে? নিউরোহাইপোফাইসিস, আপনি বলেন। হ্যাঁ না এটা তো পারতেছে তো, কি বলো? হ্যাঁ দেখছো আজকে কিন্তু এই বাংলা শুনতে শুনতে অনেক এক্সপার্ট হয়ে গেছে, মাঝে মাঝে বলে দিচ্ছে নিউরন দেখতে বলে বললাম, ঠিক বলেছে তো, ভুল বলেনি তো। কনফার্ম ডিএনসিস করে। হ্যাঁ সেটাই তো, নিউরো ঠিক বলেছে ও। আচ্ছা তারপরে দেখো হাইপো মানে হাইপোথ্যালামাস, তাহলে কি দাঁড়ালো পুরোটা? নিউরোহাইপোফাইসিস। নিউরো মানে নিউরন, হাইপো মানে হাইপোথ্যালামাস, তার মানে হাইপোথ্যালামাসে থাকা নিউরন। তারপর হচ্ছে কি দেখো পোফাইসিস, ফাইসিস মানে বৃদ্ধি, মানে হাইপোথ্যালামাসে থাকা কিছু নিউরন হাইপোথ্যালামাস থেকে বাইরের দিকে একটু বৃদ্ধি হয়ে থাকে, ওইখান থেকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বের হয়। হাইপোথ্যালামাসে বৃদ্ধি মানে ধরো কথার কথা, এটা ধরো হাইপোথ্যালামাস, এরকম হাইপোথ্যালামাসের একটু অতিরিক্ত বৃদ্ধি ঘটে, এই অতিরিক্ত বৃদ্ধির এখানে কিছু নিউরন থাকে, সেইখান থেকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বের হয়। আচ্ছা এটুকু বুঝলে কিনা ন বলো তো? বুঝতে পেরেছো? এই সবাই বুঝতে পারছো? আচ্ছা নহর কাছে একটু কঠিন লাগছে, ওই জন্য আমি লাইন বাই লাইন পড়ছি, যেখানে সমস্যা থাকবে সেখানে আমাকে বলবা, লাগছে না? আচ্ছা আচ্ছা তাহলে দেখো নিউরোহাইপোথ্যালামাস কর্তৃক অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন একই কথা বেড়ে যায়। আচ্ছা উক্ত হরমোন বৃক্ক নালিকায় পানি পুনঃশোষণ বাড়িয়ে রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বাড়ায়। ভেসোপ্রেসিন বা অ্যান্টিডায়াবেটিক হরমোন সরাসরি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তচাপ বৃদ্ধি করে। রক্তনালীর সংকোচন ঘটালে রক্তচাপ বৃদ্ধি ঘটবে, বুঝা গেল কি? আচ্ছা তারপর বলছে রক্তের আয়তন তথা চাপ কমে গেলে স্বয়ংক্রিয় বা সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপ্ত হওয়ায় বৃক্কের অন্তর্বাহী ধমনীর জাস্টা গ্লোমেরুলার কমপ্লেক্স, ওই যে বললাম গ্লোমেরুলার মানে সুতার পুতলি, জাস্টা মানে পাশে, সুতার পুতলির পাশের কোষগুলা কি করে? এই যে রেনিন এনজাইম ক্ষরণ করে। রেনিন মানে বৃক্ক এনজাইম। রেনিন এনজাইমের কার্যকারিতায় কয়েকটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে রক্তের আয়তন বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধি পায়। আয়তন রিসেপ্টরের প্রভাব রয়েছে রক্ত সংবহন ও রেচন উভয় অংশে। বুঝা গেল কিনা? বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা তাহলে আগামী দিন এইগুলো, এটা আমাকে লাইন বাই লাইন মানে যেমন পড়ে শোনালাম, তোমরা লাইন বাই লাইন বলতে হবে না, কিন্তু বানাই বলবা, ঠিক আছে? তাহলে মুখস্থটা হবে, আগামী দিন পড়া ধরবো। এবার দেখো এই চারটা সংজ্ঞা, যে এটা ক্ষয়ের জন্য আসে। সিস্টেমিক সংবহন কাকে বলে, পালমোনারি সংবহন কাকে বলে, তারপর পোর্টাল সংবহন কাকে বলে, আর হেপাটিক পোর্টাল সংবহন কাকে বলে। সিস্টেমিক সংবহন এখানে কিন্তু আসলে যে বইয়ের ভাষাটা অত ভালো না, তোমরা একটু লিখে নাও সিস্টেমিক সংবহন কাকে বলে, খাতায় লিখে নাও। সিস্টেমিক সংবহন কাকে বলে, খাতায় লিখে নাও।
লেখো সিস্টেমিক সংবহন যে সংবহনে রক্ত, সিস্টেমিক সংবহন যে সংবহনে রক্ত যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত, লেখা ভালো, যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত, উপরে লেখা একটু, যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত সমস্ত শরীরের যুক্ত সমস্ত শরীরের অঙ্গগুলোতে পৌঁছায়, সমস্ত শরীরের অঙ্গগুলোতে পৌঁছায়, অঙ্গগুলোতে 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 পৌঁছায় এবং অঙ্গগুলো থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে এবং অঙ্গগুলো থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকেই সিস্টেমিক সংবহন বলে। আরেকবার বলি, মিলাই নাও, যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অঙ্গগুলোতে পৌঁছায় এবং বিভিন্ন অঙ্গগুলো থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে বলা হয় সিস্টেমিক সংবহন। বুঝছে? দুটো হয়নি? এখনো লিখছো? বলেন সমস্যা। এবার পরেরটা না বললে লেখা হয়নি, লেখা হয়নি ও লিখুন নাকি? আচ্ছা এবার লেখো, এরপর একটা লেখো, পালমোনারি সংবহন। পালমোনারি সংবহন, হেডিং দাও পালমোনারি সংবহন, যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত, আবার লিখবো, যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে, যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে ফিরে যায় তাকেই বলা হয়। তাহলে যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে ফিরে যায় তাকেই বলা হয় পালমোনারি সংবহন। তাকে বলা হয় পালমোনারি সংবহন। হৃৎপিণ্ডে ফিরে যায়। দেখো এটার ভাষাগুলো সহজ, হ্যাঁ ভাষাগুলো সহজ, এটা মাঝেদার বই এরকম সহজ ভাষায় এটা দেওয়া ছিল, এই জন্য এই সঙ্গে এটাই আমার কাছে পছন্দ হয়েছে। এটা ভালো, মানে ডান থেকে বাম, ডান ভেন্ট্রিকল থেকে ডান অ্যাট্রেম থেকে এইগুলা উল্টাপাল্টা হয়ে যায়, সরাসরি হৃৎপিণ্ড থেকে কিভাবে লিখবো, ঠিক আছে? আচ্ছা এবার হলো পোর্টাল সংবহন আর পোর্টাল সংবহন আর হলো যে তোমার এরপরে আরেকটা আছে করোনারি সংবহন। এটা অবশ্য বইয়ে খুব একটা কঠিন ভাবে নাই, এখানে তবে লিখতে হবে। এখানে দেখো যে পোর্টাল সংবহন, এটা হলো দ্বিতীয় নম্বর লাইন থেকে, যে এসব ক্ষেত্রে কোনো অঙ্গের কোষী জালিকা থেকে, মানে এসব ক্ষেত্রে বাদ, কোনো অঙ্গের কোষী জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি মাধ্যমিক অঙ্গ প্রবেশ করে এবং সেখানে পুনরায় জালিকায় বিভক্ত হয়, এই ধরনের রক্ত সংবহনকে পোর্টাল সংবহন। এটুকু দিয়ে লিখতে হবে, বুঝছো? এসব ক্ষেত্রে এটা লিখতে হবে না, লিখতে হবে কোনো অঙ্গের কোষী জালিকা থেকে। বুঝতে পেরেছো? বুঝতে পারছো? তারপরে আরেকটা থাকলো কি, করোনারি সংবহন। এবার করোনারি সংবহন দেখো, করোনারি সংবহনটা কি, যে এটা লিখতে হবে কোথা থেকে, যে একবারে দেখো করোনারি সংবহনের প্রথম প্যারার শেষ দুই লাইন, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে করোনারি সংবহন বলে। এটা 1 মার্কের আসে, হ্যাঁ, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে করোনারি সংবহন বলে, করোনারি রক্ত সংবহন বলে। বুঝা গেল? তাহলে আমরা তো জানি যে হৃৎপিণ্ডিতে কোষ আছে, হৃদকোষ আছে, তাই না? তাহলে ওখানেও তো অক্সিজেন দরকার, তাই না? তাহলে ওখানকার
কোষদেরকে অক্সিজেন দেওয়ার জন্য যে রক্তনালীগুলো আছে এবং ওখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড গুলোকে আবার বের করার জন্য যে রক্তনালীগুলো আছে তাকে বলা হয় করোনারি। করোনারি মানে হলো অবরোধ, তাই না? করোনারি মানে কি? অবরোধ। তাহলে এগুলো জাস্ট হলো ক্ষয়ের জন্য বা ক্ষয়ের জন্য মুখস্থ করবা। এবার দেখো সিস্টেমিক সংবহন ও পালমোনারি সংবহনের পার্থক্য ক্ষয়ের জন্য বলবা। পার্থক্যটা ক্ষয়ের জন্য তিনটা বললেই হবে। হ্যাঁ, এবার আমরা চলে আসি হচ্ছে, এবার কিন্তু আমরা যে জায়গায় চলে আসছি আগামী দিনে এই অধ্যায় শেষ করা সম্ভব, মানে রোগগুলো খুব একটা কঠিন না, সোজা। বুঝতে পারছো? আগামী দিনে অধ্যায় বললে তারপরে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়টা 4 অধ্যায় থেকে একটু ছোট আছে, তৃতীয় অধ্যায় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। স্যার ওটা বড়। হ্যাঁ না, ওটা বেশি বড় না, ওটা একটু সহজ আছে। 19 এ পড়ছো তো, 19 এ পড়ছো, ওটা সহজ। হ্যাঁ, 19 এ কি পরিবার তন্ত্র ছিল? ছিল তো পরিবার ছিল না? তাই? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এবার আসি বুকের ব্যথা। এখানে বুকের ব্যথার এখানে তোমার হচ্ছে এগুলো এমসিকিউর জন্য করতে হবে। আটটা আছে কি কি কারণে বুকের ব্যথা হতে পারে, যেমন প্লিউরিসি, ভাইরাসের সংক্রমণে ফুসফুসের আবরণী। প্লুরা মানে পাতলা আবরণ বোঝায়, ফুসফুসের বাইরে যে আবরণ সেটা হলো প্লুরা। এইখানে যদি ভাইরাসের আক্রমণ হয় তাহলে এখানে যে ইনফেকশন হতে পারে সেটা থেকে যে ব্যথা আর কি। নিউমোনিয়া, নিউ মানে বাতাস আসলে, হ্যাঁ, যে আমাদের যে ফুসফুস, ফুসফুসের বাংলা অর্থে কিন্তু আসলে ফুসফুস যদিও বাংলা, তাই না, লাংস বলা হয় ইংরেজিতে, কিন্তু ফুসফুসের আবার আলাদা বাংলা হলো কি, যে বাতাস ধারণকারী, বাতাস ধারণকারী। তো বাতাস ধরে রাখতে হবে, ওই জন্য বাতাস ধারণকারী। তো এই বাতাস ধারণকারী, তো এই কারণে নিউমোনিয়া মানে নিউ মানে বাতাস, এই বাতাস ধারণকারী জায়গাতে যে রোগ হয়েছে সেটা হলো নিউমোনিয়া। বাতাস ধারণকারী জায়গায় যে রোগ হয়েছে এটার নাম কি? নিউমোনিয়া। এইভাবে নামকরণটা হয়েছে। হ্যাঁ, এটা ব্যাকটেরিয়াল সংক্রমণেই হয়ে থাকে নিউমোনিয়া। পালমোনারি অ্যাম্বোলিজম মানে কি? অ্যাম্বুলাস মানে হলো ভ্রাম্যমান, অ্যাম্বুলাস, বুঝছো? অ্যাম্বুলাস মানে কি? ভ্রাম্যমান। অ্যাম্বুলাস মানে হলো ভ্রাম্যমান, অ্যাম্বুলাস, অ্যাম্বুলাস, অ্যাম্বুলাস মানে ভ্রাম্যমান। ভ্রাম্যমান মানে তো জানো, যেমন অ্যাম্বুলেন্স মানে কি? ভ্রাম্যমান, তাই না? তাহলে এটা কিভাবে হয়? ধরো তোমার পায়ে বা হাতে কোথাও রক্ত জমে গেছিল, জমাট বাঁধা রক্ত ঘুরতে 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 ফুসফুসে যে আটকে গেল, বুঝে গেল কি? তখন যে প্রচন্ড বুকে ব্যথা হয় ওইটাই হলো পালমোনারি অ্যাম্বোলিজম। বুঝতে পারছো? এই আর কি। হ্যাঁ, তারপরে কস্টোকন্ডাইটিস এরকম নাম কেন হলো? যে কন্ডিওল মানে হলো তরুণ অস্থি বোঝায়, আর কষ্ট মানে হলো অস্থি বোঝায়। তরুণ অস্থি আর অস্থি এর মাঝে এই যে আমাদের এইগুলো আসলে অস্থি, আর হচ্ছে যে এই যে এখান থেকে কিন্তু তরুণ অস্থি শুরু হলো, এখান থেকে আবার তরুণ অস্থি শুরু হলো, এইসব জায়গায় ব্যথা। অথবা এইখানেও যদি ব্যথা হয়, এই যে স্টারনাম আছে না, স্টারনাম আর হলো এই জিনিসগুলো কি রিবস বলা হয়, তাই না? রিবস বা পর্শুকা, এই এক একটাকে কি বলা হয়? রিবস বা পর্শুকা। পর্শুকা মানে বাঁকানো অস্থি, পর্শুকা মানে কি? বাঁকানো অস্থি। আর রিবের বাংলা কি? রিবের বাংলা আসলে পর্শুকা না, রিবের বাংলা হলো পার্শ্ব থেকে উৎপন্ন কিছু। রিবের বাংলা হলো পার্শ্ব থেকে উৎপন্ন কিছু, কারণ এই যে মেরুদণ্ডের পার্শ্ব থেকে এগুলো উৎপন্ন হচ্ছে না, পার্শ্ব থেকে উৎপন্ন হলে তাকে বলা হয় রিব, তাকে বলা হয় কি? রিব। আর পর্শুকা মানে বাঁকানো অস্থি, পর্শুকা মানে বাঁকানো অস্থি। তাহলে এই জন্য এখানে বলছে দেখো যে পর্শুকা ও বক্ষস্থির তরুণাস্থির সংযোগস্থলে প্রদাহ। তাহলে এইখানে এই জায়গা তরুণাস্থি, এটাও কিন্তু তরুণাস্থি, দুই তরুণাস্থির সংযোগস্থলে এইসব জায়গায় যদি ব্যথা হয়, এইসব জায়গায় যদি ব্যথা হয় তাহলে সেটাকেই বলা হবে কন্ডাইটিস। এরপরে দেখো পর্শুকার ভাঙন, এটা তো বুঝতে পারবা। স্নায়ুতে চাপ, স্নায়ুতে কিভাবে চাপ হয়? অনেক সময় দেখা যায় যে বয়স্ক মানুষের অনেক সময় মেরুদণ্ডের দেখা যায় ক্ষয় হয়, বুঝছো? তো মেরুদণ্ডের ক্ষয় হয় মিডল পয়েন্ট বরাবর, তখন এই পার্শ্ব দিকের হাড়গুলা একটু আকৃতিতে বড় হয়ে যায়, ওটাকে মানে রিপেয়ার করার জন্য, মানে মিডিলে সমস্যা হয়, ক্ষয় হয়, পার্শ্ব দিক থেকে উঁচা হয়ে যায়। তখন এই আমাদের কিন্তু এই অংশগুলো কশেরকাগুলা এত কাছাকাছি থাকে না, একটু দূরে দূরে থাকে। আর এর পাশ দিয়ে স্নায়ু বের হচ্ছে, এর পাশ দিয়ে স্নায়ু বের হচ্ছে, তখন এই পাশে যদি হাড়গুলো বড় হয়ে যায়, ওই পাশে হাড়গুলো যদি বড় হয়ে যায় তাহলে স্নায়ুতে চাপ দেয়,
স্নায়ুতে চাপ দেয়। ওই স্নায়ুতে চাপ দেওয়াটাকেই বলা হচ্ছে স্নায়ুতে চাপ। পিত্ত পাথরিতেও আমাদের বুকে ব্যথা হতে পারে, দুশ্চিন্তা ও আতঙ্কগ্রস্ত হলেও আমাদের বুকে ব্যথা হতে পারে। কারণ দুশ্চিন্তা করলে, আতঙ্কগ্রস্ত হলে কি হয়, আমাদের কর্টিসল হরমোন বের হয়। কর্টিসল হরমোনের কাজ হলো আমাদের হৃৎপিণ্ডির রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলা। যখন এই হৃৎপিণ্ডির রক্তনালী সংকুচিত করে ফেলবে করোনারিগুলোকে, তখন রক্ত চলাচলে বাধা পাবে। কারণ আমাদের তো চর্বি জমে আছে কিছু না কিছু, এতে করে রক্ত চলাচলে বাধা হবে, তখন আমাদের ব্যথা হবে প্রচন্ড। এইটা তো এই জিনিসগুলো এমসিকিউর জন্য খুব যে একটা আসে তা না। কার্ডিওভাস্কুলার রোগ, এটাও অবশ্য বাংলা সহ দেয়াই আছে। এখানে যেগুলো বুঝবে না আমি একটু বলে দিই, যাতে অন্তত অ্যানজাইনা থেকে আগামী দিন শুরু করতে পারি। এখানে সবগুলো বাংলা দেওয়া আছে, হ্যাঁ, একটা দুটো দেওয়া নাই। যেমন লাস্টের দিকে দেখো অ্যাথারোস্ক্লেরোসিস। অ্যাথারোস্ক্লেরোসিস মানে কি? স্ক্লেরেন মানে শক্ত, স্ক্লেরেন মানে শক্ত, অ্যাথারো মানে ধমনীর শাখা। ধমনীর কোনো শাখার ভিতরে রক্ত যদি জমে শক্ত হয়ে যায় তাহলে অ্যাথারোস্ক্লেরোসিস হয়। মনে করো কোনো একটা ধমনী, এর মধ্যে ধমনীর কোনো শাখার মধ্যে চর্বি জমেছে, ঠিক আছে, চর্বি জমেছে, এবং তারপরে কি হলো, চর্বি জমার কারণে রক্ত চলাচলের সময় লোহিত কণিকা ভেঙে গেল। ভেঙে গেলে লোহিত কণিকার মাল মশলা বের হয়ে আসলে চর্বির সাথে মিশে একটা শক্ত গঠন তৈরি করে। এটাকে স্ক্লেরোসিস বলা হয়। স্ক্লেরেন মানে শক্ত, স্ক্লেরেন মানে কি? শক্ত। এটাকে বলা হয় অ্যাথারোস্ক্লেরোসিস। এটা বুঝবে না। আর একটা লাস্টে আছে প্লাক। প্লাক মানে সিপি, প্লাক মানে সিপি। তাহলে এইগুলার বাংলা সব দেয়াই আছে, এই জন্য বাংলাগুলো জেনে রাখবা। এটুকু পর্যন্ত পড়া ধরবো কিন্তু। অ্যানজাইনা থেকে আগামী দিন আমরা রোগ, তো এটা তাড়াতাড়ি শেষ হবে, আমরা অ্যানজাইনা থেকে শেষ করবো। আর হচ্ছে এইটুকু পর্যন্ত বাসায় পড়ে আবার না বোঝার কি আছে সেটা আবার বের করে নিয়ে আসবে। কার্ডিওভাস্কুলার রোগের মানে এমসিকিউ আছে। কার্ডিওভাস্কুলার রোগ কিন্তু আসেনি কখনো, কিন্তু করে রাখতে হবে। একদিন